আওয়ামী কোথাও কোনো আন্দোলন বা কিছু হলেই পুলিশ তাদেরকে গ্রেফতার করছে, ঠিক একইভাবে ৪৩তম বিসিএসে যেই সকল সদস্য আছে তাদের সবই নিষিদ্ধ আওয়ামী সংগঠনের সদস্য। তাই শুধুমাত্র এদেরকে এই নিয়োগ বাতিল করলেই চলবে না, এদেরকে গ্রেফতার করতে হবে। আর নয়তো বাংলাদেশে আবারও তৈরি হবে বেনজির, মনিরুল, হারুন, বিপ্লব। আসিফ নজরুল স্যার অনেক বিপদে আছেন, মাইনকা চিপার মধ্যে আছে। উনি সবাই টার্গেট হয়ে গেছে। জনমতের যদি আপনারা মূল্যায়ন করতে চান, খুনের বিচার কার কাছে চাইবেন? হাসিনার আমলেও খুনের বিচার চাওয়া হয়েছে, বিচার পাওয়া হয় না। এবার নতুন সরকার, তাদের কাছেও বিচার চেয়ে বিচার পাওয়া যাচ্ছে না। যেমনিভাবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার কেন পাওয়া যাচ্ছে না, এই বিষয় নিয়ে খেপে কি কথা বলেছেন মেজর দেলোয়ার এবং আসিফ নজরুলকে নিয়ে দিয়েছেন আর নতুন কিছু তথ্য। দর্শক, আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, শুনলে বুঝতে পারবো যে হাসিনার আমলেও বিচার চেয়ে বিচার পাই না, এই আমলেও কেন আমরা বিচার চেয়ে বিচার পাই না। দেশপ্রেমী বাংলাদেশি, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। ভারত ও হাসিনার পরিকল্পনায় বিডিআরে সেনা অফিসার হত্যার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। গত 15 বছর বাংলাদেশের অসহায় জনগণ এই স্বৈরাচার এবং বিডিআর সেনা অফিসার হত্যাকারী খুনি হাসিনার কাছেই বিচার চেয়েছে বিডিআর হত্যার। আর এদিকে গুম ও চাকুরিচ্যুতির ভয় দেখিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসারদের মুখ বন্ধ করে রাখা হয়েছে। স্বৈরাচারী হাসিনা গায়ের জোরে নিজ ইচ্ছামতো তদন্ত করিয়ে এবং বহু রাজসাক্ষী বিডিআরের অনেক সৈনিককে হত্যা করেছে যেন কোনো সাক্ষী না থাকে। বাংলাদেশের দেশপ্রেমিক অনেক অফিসার, তার মাঝখানে অন্যতম ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির অবসরপ্রাপ্ত, উনি সঠিকভাবে তদন্ত করতে গিয়ে এবং সঠিক তদন্তের পক্ষে মুখ খুলে চাকরি হারান। গত জুলাই আগস্ট মাসে 1500 ছাত্রছাত্রী জনতার জীবনের বিনিময়ে এই উপদেষ্টা সরকার এলো, কিন্তু কার নির্দেশে বিডিআর হত্যার নতুন তদন্ত কমিটি গঠনের দাবি জানালে এই দাবিকে নাকচ করা হয়? স্বৈরাচারী হাসিনা তো নেই, তবে কার বুদ্ধিতে, কার নির্দেশে এই তদন্ত অনুরোধকে নাকচ করা হয়? আবার জনতা ও সেনার দাবিতে চাপে পড়ে আবার দ্রুত সেই দাবি মেনে নেওয়া হয়। তবে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, এই বিডিআর সেনা হত্যার তদন্ত কমিটিতে এই উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত সদস্যকে গ্রহণ করা হবে না এবং এই তদন্ত কমিটির প্রধান বানাতে হবে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে। যেহেতু 57 সেনা অফিসারকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত হত্যা করেছে, তাই প্রথম দাবিদার সেনাবাহিনীর সদস্যরা, বিশেষ করে যেই সকল 57 জন সেনা শহীদ হয়েছেন তাদের পরিবারের এবং তাদের অন্যান্য ঘনিষ্ঠ সেনা বন্ধুবান্ধব যারা আছে, তাদের থেকে আগে সুপারিশ গ্রহণ করা হবে কাদেরকে এই তদন্ত কমিটিতে নেওয়া যেতে পারে। আমরা চাই না আসিফ নজরুলের মতো ভারতীয় দালাল এই তদন্ত কমিটির সদস্য নির্ধারণ করুক, এই তদন্তকে আবার হাসিনার পক্ষে, ভারতের পক্ষে মোড় ঘোরাতে। এখন রাওয়া নির্বাচন সম্পর্কে, রাওয়া মানে হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা, নৌ এবং বিমান বাহিনী অফিসারদের যে একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, সেটাকেই বোঝায়। বাংলাদেশে 16 বছর পরে একটা
গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 21শে ডিসেম্বর, এবং আমার জানা মতে এই গত 16 বছরে এই প্রথম সংগঠন যেখানে একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মনে রাখতে হবে, বিডিআর অফিসারদের হত্যা করার মাধ্যমে যেভাবে গণতন্ত্রকে এবং স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক তার বিপরীতভাবে এই রাওয়ার নির্বাচন হোক একটা উদাহরণ, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার উদাহরণ, এবং বিডিআর সেনা অফিসারদের হত্যার বিচার কার্যকর করার একটা শক্তিশালী অঙ্গ সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হোক এই রাওয়া, এবং এই রাওয়াতে সেই সকল ব্যক্তিদেরকেই নির্বাচিত করা হোক যারা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে নির্যাতিত, চাকুরিচ্যুত, বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার নির্যাতনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে যেই সকল অফিসাররা চাকুরিচ্যুত হয়েছিলেন সেই সকল অফিসারদেরকে নির্বাচিত করা হোক। আমি এমন দুই একজনকে চিনি যে স্বৈরাচারী শেখ হাসিনার সামনে মুখ খুলেছিল, প্রশ্ন ছুড়ে মেরেছিল সাহসী সেনার মতো। সেই অফিসারও এই নির্বাচনে দাঁড়িয়েছে, এবং ওনাকে আমি আমার তরফ থেকে জানাই স্যালিউট, এবং ওনার প্রতি সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো। আমার জানা মতে আরও একজন অফিসার নবম পদাতিক ডিভিশনে বা সাভারের ডিভিশনে জেনারেল অফিসার কমান্ডিংয়ের ভূমিকাকে প্রশ্ন তুলে সে প্রতিবাদ করেছিল কেন সেনা মুভ করা হচ্ছে না বিডিআরে আটকে পড়া অফিসারদেরকে বাঁচানোর জন্য, এবং সেই অফিসার প্রতিবাদ করে তার কোমরের বেল্ট খুলে ফেলেছিল, মানে তার নিজের ব্রাদার অফিসারদেরকে বাঁচানোর জন্য নিজের চাকরি আত্মসমর্পণ করেছিলেন। সেই ধরনের সাহসী অফিসারদেরকে রাওয়ার নির্বাচনে ভোট দিতে হবে, কারণ রাওয়াকেও হাসিনা ধ্বংস করে দিয়েছিল, রাওয়ার গণতন্ত্র ধ্বংস করে দিয়ে রাওয়াকে ধ্বংস করে দিয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মেজর সিনহা হত্যার পরে আমাদের মরহুম মেজর আফসার উনি নেতৃত্ব দিয়ে কিন্তু রাওয়াত থেকে প্রতিবাদ করেছিলেন এবং মুখ খুলেছিলেন সাহসিকতার সাথে। আল্লাহ মেজর আফসারকে বেহেশতবাসীন করুন। একই সাথে আমি বলতে চাচ্ছি যে সেই রাওয়া প্রতিষ্ঠিত করতে হবে যেন এই রাওয়া সমগ্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একটা উজ্জ্বল ভূমিকা রাখতে পারে। গত 16 বছর আমরা দেখেছি স্বৈরাচারী শেখ হাসিনা কি করে সেনা, নৌ এবং বিমান বাহিনীকে ওনার চাকরের মতো ব্যবহার করেছে, দেশের প্রতিরক্ষায় ব্যবহার না করে। সেনাবাহিনীর বিশাল অংশের একটা অফিসারদের চরিত্র স্খলন হয়ে গিয়েছিল, যারা সারা দিন রাত শেখ হাসিনার তথা আওয়ামী লীগকে তেল মেরে যেত। আমাদের এমন রাওয়া ইসি কমিটি গঠিত হোক এবং রাওয়া সদস্যরা এমন সচেতন হোক সেই ইসির নেতৃত্বে, যেন ভবিষ্যতে বাংলাদেশের অবসরপ্রাপ্ত অফিসাররা তো দূরের কথা, চাকরিরত অফিসাররাও যেন কোনো সরকারকে তেল মারার আগে 10 বার চিন্তা করে, এবং রাওয়া যেন সাহসী ভূমিকা পালন করে সেনাপ্রধানের সাথে সরাসরি যোগাযোগ করে ওই সকল অফিসারদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে কারা কারা রাজনৈতিক দলের পদলেহন করছে। কারণ যারা দেশের পাহারাদার তারাই যখন কোনো রাজনৈতিক দলের এবং দেশের বাইরের কোনো অপশক্তিকে পদলেহন করতে শুরু করে, তখনই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হয় ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে। বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী প্রহরীকে, হোক চাকরিরত হোক অবসরপ্রাপ্ত, কাউকে আমরা আর দুর্বল হতে দেব না। রাওয়াকে কলঙ্ক মুক্ত করতে হলে দয়া করে রাওয়ার ওয়েবসাইট থেকে এই খুনি মুজিবের ছবিগুলো দয়া করে সরিয়ে নেবেন, কারণ এই ছবিগুলো তো হচ্ছে এই যে মুজিববাদ এবং পূজা করা হচ্ছে, এই ছবিগুলো সরিয়ে নেবেন, এবং আরো কিছু ছবি সরিয়ে নেবেন যারা
সেনা হত্যা এবং গণহত্যার সাথে জড়িত এই লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম, যে সকল প্রাক্তন ডিজি, ডিজিএফআই আয়নাঘরে গুম খুনে জড়িত ছিল, তাদের মাঝখানে অন্যতম একজন। এদের ছবিগুলো সরিয়ে রাওকে কলঙ্ক মুক্ত করুন। সর্বশেষে ৪৩তম বিসিএস ক্যাডার নিয়ে দুটি কথা বলতে চাই। স্বৈরাচারী হাসিনার দলীয়করণের নিকৃষ্ট উদাহরণ ৪৩তম বিসিএস এর প্রহসনের ফলাফল। এই প্রহসনের ফলাফলকে বাতিল করতেই হবে। এই প্রহসনের ফলাফলকে বাতিল করে নতুন করে ভাইবা নিতে হবে, আর নয়তো এই উপদেষ্টা সরকার আন্দোলনের মুখে আরো বড় বিপদে পড়বে। তাই যেন আঙুল বাঁকা করে ঘৃণা তুলতে হয়। দয়া করে এখনই এই সিদ্ধান্ত থেকে দূরে সরে আসুন। ৭ই জানুয়ারি নির্বাচনের 10 দিন আগে 2023 সালের 26শে ডিসেম্বর ৪৩তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল দেওয়া হয় এবং অত্যন্ত তড়িঘড়ি করে এই ফলাফল দেওয়া হয়। এই উপদেষ্টা সরকার আসার পরে এই ৪৩তম বিসিএস এর এই নিয়োগ বাতিল করে। কিন্তু যখনই আবার প্রফেসর মোহাম্মদ ইউনূসের নাকের নিচে দিয়ে সকল আওয়ামীদের আবার পুনঃস্থাপন করা হয় উপদেষ্টা সরকারের মাঝে, তার মাঝে অন্যতম আওয়ামী এজেন্ট ইমাম মজুমদার, তার এবং অন্যান্য আওয়ামী প্রশাসনে থেকে রেখে যাওয়া আওয়ামী সন্ত্রাসীরা আবার গত 15ই অক্টোবর এই প্রজ্ঞাপন জারি করে। এই ৪৩তম বিসিএস সম্পূর্ণ সকল ক্যাডারে যে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী সংগঠন তাদের সদস্য পূর্ণ। এখন দেখা যাচ্ছে যে কোথাও এই নিষিদ্ধ আওয়ামী কোথাও কোনো আন্দোলন বা কিছু হলেই পুলিশ তাদেরকে গ্রেফতার করছে। ঠিক একইভাবে ৪৩তম বিসিএসে যেই সকল সদস্য আছে তাদের সবই নিষিদ্ধ আওয়ামী সংগঠনের সদস্য। তাই শুধুমাত্র এদেরকে এই নিয়োগ বাতিল করলেই চলবে না, এদেরকে গ্রেফতার করতে হবে। আর নয়তো বাংলাদেশে আবারও তৈরি হবে বেনজির, মনিরুল, হারুন, বিপ্লব, প্রলয় কিংবা কৃষ্ণপদের মতো দলবাজ ভয়ঙ্কর ক্যাডার বাহিনী। আমরা বাংলার মাটিতে আর কখনোই তা হতে দিব না। তাই উপদেষ্টা সরকারকে বলছি, ৪৩তম বিসিএস ক্যাডারের নিয়োগ বাতিল করুন, আবার নতুন করে ভাইবা নিন, আর নয়তো ভয়ঙ্কর। আসিফ নজরুল স্যার অনেক বিপদে আছেন, মাইনকা চিপার মধ্যে আছে। উনি সবাই টার্গেট হয়ে গেছে। জনমতের যদি আপনারা মূল্যায়ন করতে চান, মানে যারা কমেন্ট বক্সে কমেন্ট করে বা যারা কন্টেন্ট বানায়, সব কিছু বিচার কইরা দেখেন একটা জটিল পরিস্থিতি দাঁড় করাইছে। কেমনে দাঁড় হয়েছে এটা আমি জানি না। ওনার দিকে কিন্তু সবাই আঙুল তুলতেছে। এই যে এই মানুষটা কমেন্ট বক্সে এত বাজে কমেন্ট ওনাকে নিয়ে, বিশ্বাস করেন পড়তে পড়তে না মনে হচ্ছিল যে প্রেগনেন্ট হয়ে যাবো নাকি, এরকম চরম খারাপ অবস্থা। তো এবং ওনার পক্ষে যারা 2-4টা কথা বলছে তাদেরকেও ধুয়ে দিছে। এর মধ্যে আমিও একজন আছি, কিন্তু আমি ওনার পক্ষে না। আমি বলছিলাম যে ব্যক্তি চরিত্র টানাটানি করার দরকার নাই। উনি দালাল বা রয়ের এজেন্ট, এগুলা গোয়েন্দা দিয়ে বিচার করা হোক, তদন্ত করা হোক, আইনের আওতায় আনা হোক যদি সত্যি হয়ে থাকে। কিন্তু সেটা মানে আমি কেন বললাম এই কথাটা, যে ওনার শুধু ওই ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলার দরকার নাই, এটা শুনতে ভাল লাগে না, কিন্তু না সেটা মানুষ মেনে নেয় নাই। মানে কি পর্যায়ে গেছে এখন বর্তমানে। অথচ দেখেন 4-5 মাস আগেও উনি আমাদের টিচার, আমাদের সম্মানের কত সম্মান ওনার প্রতি, আমাদের সবাই A to Z আমি খেয়াল করে দেখছি। ওনাকে নিয়ে আমরা খুব অহংকার করতাম। ওই অহংকারের জায়গাটা নষ্ট হয়ে গেছে। উনি কি আসলে রয়ের এজেন্ট না ইন্ডিয়ার দালাল, এগুলো প্রমাণ হচ্ছে। বড় প্রমাণটা কি জানেন? মানে সাধারণ মানুষের কাছে সেটা হলো ওই যে টেলিফোনে কথা বলছে একটা মেয়ের সাথে,
ওই যে তুমি কি রোজা আছো, আমি এখন আসলে রোজা ভেঙে যাইতে পারে। এই ব্যাপারটা আরেকটা ব্যাপার, সেটা আরো কঠিন জায়গা। ওইটা বুঝছেন, মানুষের হৃদয়ের এই জায়গাটার মধ্যে উনি হাত দিছিলেন। সেটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন অ্যারেস্ট অবস্থায়, তখন উনি সাঈদী হুজুরের বিপক্ষে কথা বলছেন। এগুলোর প্রমাণ কিন্তু ইলিয়াস হোসেন দিয়েছেন। এই জায়গাটাও কিন্তু মানুষের মধ্যে গাইথা গেছে। ওই টেলিফোনে রোজা ভাঙ্গা যাবে ওই কথাটা, আর ওই যে আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে কথা বলাটা, এই দুইটা ব্যাপার মানুষের মধ্যে এমনভাবে গেঁথে গেছে, এখন শুধু ঘৃণা প্রকাশ পাচ্ছে। দেখেন, আমি একটা কথা বলি, আমরা যখন চা খেতে বসি, হঠাৎ যদি এসে একটা মাছি পড়ে ওই চায়ের মধ্যে, আমরা কি করি? ওই চাটাই তো ফেলে দিব, তাই না? এমন না যে মাছিটা ফেলে দিয়ে চাটা খাবো, চাটা ফেলে দিব। এক কাপ চা 10 টাকা, ঠিক আছে, মাছি পড়ছে, জীবাণু ছড়াই দিছে, এটা খাওয়া যাবে না। সেম মাছিটা যদি মনে করেন যে এক বাটি, বিশাল বড় এক বাটি ঘিয়ের মধ্যে ওই মাছিটা পড়ে, মানে এক বাটি ঘি, ওর মধ্যে মাছিটা পড়ছে, তখন কি আমরা ওই চায়ের মতো ওই ঘিটা ফেলে দিব? না 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 না, অনেক দাম। আমরা ওই মাছিটা ফেলে দিব, বা চামচ দিয়ে মাছি যেখানে পড়ছে অংশটুক একটুখানি ফেলে দিব, ঘিটা রেখে দিব। কিন্তু আমরা তো এখন যদি মনে করি আমরা, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? ওই চা না, কিন্তু ঘিয়ের বাটিটা। আমাদের দেশ, আমাদের বর্তমান সরকার, এই উপদেষ্টা সরকার, একটা ঘিয়ের বাটি, এর মধ্যে যদি এখন মাছি পড়ে, মাছিটাকে সরায় ফেলতে হবে, ফেলে দিতে হবে। যদি চায়ের কাপ হইতো এই কথাটা বলতাম না, বলতাম যে চায়ের কাপ শুদ্ধা ফেলে দেন, কোনো অসুবিধা নাই। তার মানে কি, এই মুহূর্তে ওনাকে মাইনাস করার প্রশ্ন চলে আসছে। হ্যাঁ, ওনাকে বাদ দিতে হবে। ওনাকে বাদ না দিলে বর্তমানে এই উপদেষ্টা সরকার বারবার অপমানিত হবে মানুষের দ্বারা। কারণ মানুষ না কেন জানি ওনার উপরে খুব অসন্তুষ্ট। আর লজিক আছে, ওই যে বললাম আল্লামা সাঈদী, আর ওই যে টেলিফোনের কথা, রোজা নষ্ট হয়ে যাবে, ওনার কাছে এটা আশা করে নাই। ব্যক্তিগত জীবনে আমরা অনেকে অনেক কিছু করি, কিন্তু আমরা কারা? আমরা সাধারণ মানুষ, তাই না? আপনি, আমি কথা বলতেছি, আপনি শুনতেছেন, হয়তো দেশ থেকে বা প্রবাস থেকে, আমরা খুবই সাধারণ মানুষ। কিন্তু ওই চেয়ারে রাষ্ট্রযন্ত্র চালাইবার জন্য ওই চেয়ারে যারা বসবে, তাদের চরিত্র ক্লিন চায় সবাই, একেবারে আয়নার মতো পরিষ্কার চায়। ওইখানে কোনো কলঙ্কের দাগ নিবে না, মানুষ মেনে নিতে পারছে না। মেনে নিলে তো আগের সরকার কি প্রবলেম করছিল? আগের সরকারের দেখেন, দাগ লাগতে লাগতে প্রত্যেকটা মন্ত্রীর গায়ে লাগছে, দেশ প্রধানের গায়ে লাগছে, এমন দাগ লাগছে যে দাগগুলা আর মোছা যাবে না, কোনো সাবান দিয়ে ধুইলে যাবে না। ওইটা এখন বিচারের অধীনে চলে গেছে, ওইটা নিয়ে বিচার আচার হবে, অলরেডি শুরু হয়ে গেছে। এবং এর মধ্যে একটা বিরাট প্রশ্ন জাগছে, এই যে ওবায়দুল কাদের সাহেব নাকি 3 মাস দেশে ছিলেন। উনি কিন্তু না হলে কয়েক ডজন মার্ডার কেসের আসামি। উনি 3 মাস দেশে ছিলেন। 3 মাস দেশে থেকে গত 10ই নভেম্বর মনে হয় উনি দেশ ত্যাগ করছেন মেঘালয় দিয়ে। মেঘালয় থেকে এক রাত বা কলকাতায় গেছে, কলকাতা থেকে দিল্লি যাওয়ার চেষ্টা করছে, বা কলকাতায় আছে, এরকম কথা এখন শোনা যাচ্ছে। কিন্তু প্রশাসন থেকে যেটা বলা হয়েছে যে উনি যে 3 মাস ছিল, এটা তো আমরা জানতাম না, জানলে অবশ্যই আমরা অ্যারেস্ট করতাম। কিন্তু প্রশ্ন হয়েছে, দেখেন, আমরা বিদেশ থেকে আসামি ধৈরা আনবো বলি, ইন্টারপলের মাধ্যমে ধৈরা আনবো। ওই যে দুবাইয়ের আরব খানরাও কিন্তু ধৈরা আনতে চাইছিল ইন্টারপলের মাধ্যমে, পারে নাই। আমরা ইন্টারপলের মাধ্যমে ধৈরা কি আনবো? আমরা তো অরিজিনাল আসামি ছাইরা দিতেছি। 3 মাস দেশে ছিল, সেটাই টের পাইনি। যদি কথা সত্যি হয়ে থাকে, এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক। তার মানে কি, কারা ছাড়ছে, কিভাবে উনি গেল, এটা কিন্তু আদালত থেকে জানতে চাইছে। মহামান্য আদালত নোটিশ দিছে, তারিখও দিয়ে দিছে, 7ই নভেম্বর বা 15 দিন 20 দিনের সময় দিছে। এর মধ্যে আমাদেরকে জানাইতে হবে উনি কিভাবে দেশ ত্যাগ করলো।
এভাবে অনেকেই দেশ ত্যাগ করছে, এবং কিভাবে দেশ ত্যাগ করছে ওই সূত্রটা যদি আপনারা খুঁজে বাইর করতে পারেন, তাহলে কিন্তু ওই যে দুধের মাছি মানে চায়ের মাছির মতো ফেলে দিতে পারবেন, বা ঘিয়ের মাছির মতো ফেলে দিতে পারবেন। কখনো কখনো চা সুদ্ধা ফেলতে হবে, কখনো কখনো ঘিটা রাইখা মাছিটা ফেলে দিতে হবে। দেশের স্বার্থে এটা মাইনা নিতে হবে। আমরা সবাই অনেক টক শোতে দেখছি যে আসিফ স্যার অনেক সময় বলতেন যে বর্তমান সরকারের অনেক মন্ত্রীর বিরুদ্ধে এত গুরুত্বপূর্ণ অভিযোগ, ভয়াবহ অভিযোগ, এবং অভিযোগগুলো সত্য, কিন্তু ওনারা পদত্যাগ করেন না, ওনাদের লজ্জাও নাই, উন্নত দেশ থেকে ওনারা কিছু শিখেও না। উনি এই ধরনের কথা বলতেন। তার মানে কি, এখন ধরে নিতে পারি ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ চলে আসছে সেগুলো সত্য মিথ্যা যাচাই পরের ব্যাপার। প্রথম কথা হচ্ছে যে কোনো কিছুতেই মানুষ ওনাকে আর মেনে নিতে পারছেন না। তাহলে ওনার কি করা উচিত দেশের স্বার্থে? আমি তো মনে করি ওনার নিজেই পদত্যাগ করা উচিত। আর উনি যদি পদত্যাগ না করে, এই বারবার এই কথাগুলো উঠতে থাকবে এখন, কারণ অলরেডি জনসাধারণের মধ্যে এটা ছড়ায় গেছে। বিশ্বাস করেন, অনেক ভদ্রলোক ওনাকে নিয়ে ওনার পক্ষে কথা বলতে যায় এমন সব গালি শুনছে, আমি লজ্জায় মরে গেছি। কারণ ওনাদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান দেই, কারণ ওনারা দেশের ভিতরে থেকে বহুত লড়াই করছে দেশের জন্য। এইটুক সত্য তো মেনে নিতেই হবে। এখন কার ভিতরে কি আছে কে জানে? আমার ভিতরে কি আছে আপনি জানেন, আপনার ভিতরে কি আছে আমি জানি। সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমরা চাই আমাদের দেশের ভালো, আর তো কিছু না। সবাইকে এক জায়গায় এসে দেশের মঙ্গলের জন্য যা যা করার তাই করতে হবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলেও যারা ক্ষমতায় যায় তারা তাদের রক্ত মাংস সবকিছু পরিবর্তন করে ফেলে। ক্ষমতায় যাওয়ার আগে একরকম, ক্ষমতায় পাওয়ার পর আরেক রকম। মোট করে তারা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই আসিফ নজরুল এদের কথা শুনে আমাদের এত ভালো লাগতো, কিন্তু এখন তাদের কথা শুনে ভালো লাগে না, কারণ তারা ক্ষমতা পেয়ে গিয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার অতি দ্রুত শেষ করা না হলে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের প্রতি আরো আস্থা হারিয়ে ফেলবে, অলরেডি হারিয়ে ফেলেছে। এজন্য বিডিআর হত্যাকাণ্ড, ডিজিটাল অ্যাক্ট যে আইন রয়েছে, সেই আইন এগুলো যদি পরিবর্তন করা না হয়, তাহলে কিন্তু সরকারের প্রতি মানুষের আস্থা বিশ্বাস একেবারেই কমে যাবে। যাক, দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।